হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবট্রাকশনের ওয়ার্ড প্রবলেমগুলো দেখব। আর আমার এই ইউটিউব চ্যানেলে ক্লাস 2, ক্লাস 3, পরবর্তীতে আবার ক্লাস 4 মানে ধারাবাহিকভাবে ইংলিশ ভার্সনের যে ম্যাথস প্রবলেমগুলো আছে এগুলো থাকবে। এছাড়াও আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই ম্যাথসটা করাই দিলে ভালো হতো, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। এটা হচ্ছে সাবট্রাকশন প্রবলেম, তার মানে সহজে আমরা বুঝতে পারছি যে সবগুলা বিয়োগ করতে হবে। কিন্তু এখানে আপনারা না পড়ে না বুঝে কোনোটাই আন্দাজে বিয়োগ করে দিবেন না, কারণ পরীক্ষাতে একসঙ্গে বিয়োগ যোগ সবগুলো একত্রে থাকবে, তখন ঝামেলা হয়ে যাবে। তাহলে আগে বুঝতে হবে, তারপর ম্যাথস করতে হবে। বলা আছে মান্থলি ইনকাম অফ নাজমা বেগম ইজ টাকা 8,950। মান্থলি ইনকাম মানে হচ্ছে মাসিক উপার্জন অফ নাজমা বেগম। নাজমা বেগমের মাসিক উপার্জন 8,950 টাকা। হার মান্থলি এক্সপেন্ডিচার ইজ টাকা 8,725। তার মাসিক এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, তার মাসিক খরচ 8,725 টাকা। হাউ মাচ ইজ হার মান্থলি সেভিংস, তাহলে তার মাসিক জমা কত বা মাসিক সঞ্চয় কত। তাহলে নাজমা বেগম নামে একজন ভদ্র মহিলা, যার প্রতি মাসে ইনকাম হচ্ছে 8,950 টাকা, আবার প্রতি মাসে তার বিভিন্ন সংসারের খরচ বাবদ খরচ হয় 8,725 টাকা। তাহলে প্রতি মাসে তার কত টাকা সঞ্চয় থাকবে? আমরা জানি যে আমাদের যেটা ইনকাম সেটা তো আমাদের ইনকামই, সেখান থেকে খরচ বাদ দিলে আমাদের কিছু টাকা অবশিষ্ট থাকবে। সেই অবশিষ্ট টাকাটা এখানে মূলত সঞ্চয় হিসাবে থাকবে। এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, আমি বলে দিচ্ছি। প্রথমে অঙ্কটা এইভাবে করতে পারি আমরা, যে মান্থলি ইনকাম অফ নাজমা বেগম টাকা এত। আবার পরবর্তীতে মান্থলি ইনকামের জায়গায় কি হবে, এক্সপেন্ডিচার অফ নাজমা বেগম টাকা, এই যে এটা। তাহলে মান্থলি সেভিং অফ নাজমা বেগম লিখে যেটা বিয়োগ করে যেটা হবে সেটা। কিন্তু আমি আরো একটু শর্টকাট নিয়মে করার চেষ্টা করছি, সেটা হচ্ছে শুধুমাত্র আমি দিব মান্থলি ইনকাম। মান্থলি ইনকাম, মান্থলি ইনকাম কত টাকা 0। আর মান্থলি এক্সপেন্ডিচার টাকা কত 8,725। আর এখানে সংখ্যা নিচে সংখ্যা লিখতে হবে, টাকার নিচে টাকা লিখতে হবে, এটা যেন ব্যালেন্সটা যেন ঠিক যেন থাকে। তাহলে এখানে শুধু দিব মান্থলি সেভিংস, মান্থলি সেভিংস টাকা, যোগ করে দিব 5, 7, যোগ করলে হবে 16, হাতে থাকে 1, 8 যোগ করলে হবে 16 আর হাতের 1-এ 7। ও সরি, এটা আমি হচ্ছে যোগ করছি কেন, এটা তো হবে বিয়োগ। কারণ কি, এটা হচ্ছে এক্সপেন্ডিচার আছে আর উপরেরটা ইনকাম, তাহলে আমরা হচ্ছে সেভিংটা যেহেতু বের করব, সো এটা আমরা তাহলে বিয়োগ করে দেবো। আই এম রিয়েলি সরি। 5 কত হলে 10, 5 হাতে থাকে 1, 2 আর 1-এ 3 কত আছে 5, এখানে হবে 2 হাতে থাকবে না। 7 আছে কত হলে 9, 2 আর 8 বিয়োগ করলে একেবারে 0। তাহলে এইটা আনসার 225 টাকা। টাকাটা আগে যদি আমরা দিই টাকা, তাহলে পরে দিতে হবে না, এটা না দিলে পরে এটা দিতে হবে। তাহলে তার মাসিক ইনকাম সেভিং হচ্ছে, সঞ্চয় হচ্ছে 225 টাকা, যেটা খুবই নগণ্য। বিশেষ করে এমনটাই হয় যারা গার্মেন্টস ওয়ার্কার বা হচ্ছে যারা একেবারে একটু কম বেতনে চাকরি করে, ঢাকা শহরে বিশেষ করে এমনটা হয়।
আচ্ছা 3 নাম্বার প্রবলেমে বলা আছে যে ইন আ ক্রিকেট গেম বাংলাদেশ স্কোরড 386 runs and Australia scored 242 runs. একটা ক্রিকেট খেলায় বাংলাদেশ স্কোর করেছে 386 রান এবং অস্ট্রেলিয়া স্কোর করেছে 242 রান। আচ্ছা, তার মানে এখানে সহজে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ বেশি স্কোর করেছে। কিভাবে বুঝতে পারলাম? কারণ বাংলাদেশ ছিল 386 রান আর অস্ট্রেলিয়ার ছিল 242 রান। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশ বেশি স্কোর করেছে। আচ্ছা, হুইচ টিম স্কোরড মোর রানস? কোন টিম বেশি রান করেছে? অ্যান্ড হাউ মেনি মোর রানস? এবং সেই বেশি রানটা কত? আমরা কিন্তু স্কোর দেখেই বুঝে গেছি যে এখানে বাংলাদেশ বেশি রান করেছে, কারণ বাংলাদেশের 386 আর অস্ট্রেলিয়ার হচ্ছে 242। তাহলে কোন টিম বেশি রান করেছে? বাংলাদেশ। সহজে আমরা এটা বুঝতে পারছি, কিন্তু কত বেশি রান করেছে? হাউ মেনি মোর রানস? কত বেশি রান? এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে। কার থেকে কি বিয়োগ করব? যেটা বেশি রান থেকে কম রান বিয়োগ করব। তাহলে যেটা বের হবে সেটা হবে বেশি, কত বেশি করেছে এবং কার রান বেশি ছিল তার সেটা রান বের হবে। আচ্ছা, এখন বুঝতে হয়তো কষ্ট হচ্ছে, আমি অঙ্কটা করে ফেলি তাহলে বিষয়টা অনেক ইজি হবে। আমি একেবারে সিম্পল ভাবে করব। বাংলাদেশ স্কোর শুধু লিখবো, বাংলাদেশ scored কত? 386 রানস। অস্ট্রেলিয়া scored 242 রানস। আচ্ছা, তাহলে এখানে আমি লিখব যে আগে বিয়োগ আমরা করি, কত বেশি রান করেছে সেটা আগে বিয়োগ করি। তাহলে 6 আর নিচে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে 4 হাতে থাকবে না। 4 আছে কত হলে 8, 4, 2 আছে কত হলে 3, 1। আচ্ছা, এটা বের হইছে। এখন কথা হচ্ছে যে এই রানটা কার, অস্ট্রেলিয়ার না বাংলাদেশের? এটা সহজে কিভাবে বুঝবো? দেখেন, প্রশ্নে বলা ছিল যে বাংলাদেশ 8 রান করছে, অস্ট্রেলিয়া 8 রান করছে। তার মানে কি বাংলাদেশের বেশি রান ছিল। তাহলে যে রানটা বেশি বের হবে এটা অবশ্যই বাংলাদেশ বেশি করেছিল। কার তুলনায়? অস্ট্রেলিয়ার তুলনায় বা অস্ট্রেলিয়ার থেকে। তাহলে আমরা লিখব বাংলাদেশ scored more ইকুয়ালস এত রানস। প্রশ্নে বলেছিল এটাই যে হুইচ টিম স্কোরড মোর, কোন টিম বেশি রান করেছিল, অ্যান্ড হাউ মেনি মোর রানস, এবং কত সে বেশি রানটা সেটা কত। তাহলে বাংলাদেশ স্কোরড মোর, বাংলাদেশ বেশি রান করেছে এত রান। আনসার 144 রানস। আচ্ছা, 4 নাম্বার প্রবলেমে বলা আছে in the book fair Mr. Shumon sold books worth টাকা 3260 on the first day. বই মেলাতে সুমন প্রথম দিনে বই বিক্রি করেছে 3260 টাকা, and worth টাকা 5785 on the second day. এবং দ্বিতীয় দিনে সে বিক্রি করেছে 5785 টাকা। তার মানে দ্বিতীয় দিনে সে বেশি বিক্রি করেছে, কারণ প্রথম দিন ছিল মোটামুটি 3000 সামথিং, দ্বিতীয় দিন হচ্ছে 5000 সামথিং। তার মানে দ্বিতীয় দিনে সে বেশি টাকার বই বিক্রি করেছে। এই পর্যন্ত পড়ে আমরা এটাই বুঝলাম। আচ্ছা, প্রশ্নে কি বলা আছে সেটা এখন দেখি। হাউ মেনি টাকা মোর ডিড হি গেট অন দ্য সেকেন্ড ডে? তাহলে কত টাকা বেশি সে দ্বিতীয় দিনে পেয়েছিল, মানে দ্বিতীয় দিনে সে কত টাকা বেশি পেয়েছিল। নিশ্চয়ই এটা বই বিক্রি করার কথাই বলা হচ্ছে, যে দ্বিতীয় দিনে সে বই বিক্রি করে কত টাকা বেশি পেয়েছিল। দ্বিতীয় দিন এখানে কোনো কিছু, হ্যাঁ দ্বিতীয় দিনে বলা আছে।
হাউ মেনি টাকা মোর ডিড হি গেট অন দ্য সেকেন্ড ডে, তাহলে দ্বিতীয় দিনে সে কত বেশি টাকা পেয়েছিল বিক্রি করে। এখানে উল্লেখ করাই আছে দ্বিতীয় দিনে, যেমন আগের অঙ্কটাতে কি ছিল যে কোন টিম বেশি রান করেছে, কত বেশি রান করেছে, ওই অঙ্কটার মতোই এটা। তো এটা বই মেলার ক্ষেত্রে বই বিক্রির ঘটনা দিচ্ছে। এখানে আবার বলে দিচ্ছে যে, এটা বলে নাই যে কোন দিন বেশি বিক্রি হয়েছিল, কত টাকা বেশি বিক্রি হয়েছে, এটা না বলে দিচ্ছে দ্বিতীয় দিন কত বেশি টাকা বিক্রি হয়েছিল। এই অঙ্কটা এই জন্য ওটার থেকে অনেকটা ইজি, এখানে বলাই আছে, ক্লু দেওয়া আছে। তাহলে আমরা ভাষাটা লিখব সুমন, আর সুমন বানানটা এখানে লক্ষ্য রাখতে হবে যে ডাবল এম দেওয়া আছে, মানে এম দেওয়া আছে, সো আমরা সেভাবে দিব সুমন আচ্ছা এখানে ফার্স্ট ডে দিব, ফার্স্ট ডে সুমন সোল্ড টাকা আচ্ছা এখানে আমরা ফার্স্ট ডে দিব না, কি কারণে? কারণটা হচ্ছে আমাদের কম থেকে বেশি বিয়োগ হয় না, বেশি থেকে আমাদের কম বিয়োগ হয়। যেহেতু দ্বিতীয় দিন বেশি বই বিক্রি করেছিল বেশি টাকার, দ্যাটস ওয়াই আমরা দ্বিতীয় দিনের থেকে প্রথম দিন যদি বাদ দিই তাহলে না আমরা পাবো কত টাকার বেশি বিক্রি করেছিল দ্বিতীয় দিনে। এই কারণে আমরা দিব সেকেন্ড ডে সুমন সোল্ড টাকা কত 5785। আর পরেরটা কি হচ্ছে ফার্স্ট ডে সুমন সোল্ড, এখানে সোল্ড বুকসও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, আমি চেষ্টা করছি ছোট করা যাতে বাচ্চারা মনে রাখতে পারে। আচ্ছা সেকেন্ড ডে সুমন সোল্ড টাকা এত, ফার্স্ট ডে সুমন সোল্ড টাকা কত 3260। মনে রাখতে হবে যে আমরা যখন বিয়োগ করব বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়, এই কারণে এটা আমরা করছি এখানে। আচ্ছা আর যেহেতু বিয়োগ করছি বিয়োগের সাইন দিয়ে দিলাম, আর এখানে 5 8 6 কত আছে 8, কত হলে মিলবে 8 2 কত হলে 7 মিলবে 5, আর এটা বিয়োগ করলে হবে 2। এইটা সে দ্বিতীয় দিনে বেশি বিক্রি করেছিল এটা, তাহলে আমরা লিখব সেকেন্ড ডে he get more টাকা এত। সেকেন্ড ডে হি গেট মোর টাকা এত, মানে দ্বিতীয় দিন সে এত টাকা বেশি পেয়েছিল। এখানে অন দ্য সেকেন্ড ডেও দেওয়া যায় যে অন দ্য সেকেন্ড ডে হি গেট মোর, অথবা অন দ্য সেকেন্ড ডে হি সল্ড মোর, মানে সে বেশি বিক্রি করেছিল, তো যেটা বেশি বিক্রি করেছিল ওইটাই তো সে টাকাটা সে পেয়েছিল। এটা বিভিন্ন ভাবে করা যায়, তো আমি এইভাবে করিয়েছি, আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট ভাষাটা বুঝতে হবে আর নিজের ভাষায় করতে হবে টাকা। আচ্ছা আমি এটা টাকাটা পরে দিচ্ছি, বেস্ট হবে টাকা যেহেতু এভাবে আগে দেওয়া আছে, তো হচ্ছে টি কে লিখে ডট দেওয়ার পর টাকাটা লেখা বেস্ট হবে। এটা দিলেও ভুল না, বাট এটা বেস্ট হবে, আমি আগে লিখে ফেলছি এজন্য এটা কিছু করছি না। আর এখানে আরেকটা বিষয় অর্থ ছিল, এখানে অর্থ মানে হচ্ছে মূল্য, বইয়ের মূল্য বোঝায় অর্থ বলতে এখানে। আচ্ছা এরপরে ম্যাথটাতে আমরা আসি, 5 নাম্বার ম্যাথস। বলা আছে লুনা হ্যাজ টাকা 2650 and সুমা হ্যাজ টাকা 1230। হাউ মেনি মোর টাকা ডাজ লুনা হ্যাভ? হাউ মেনি মোর কত টাকা বেশি, লুনার কত টাকা বেশি আছে, এখানে বলেই দিছে যে লুনার কত টাকা বেশি আছে। আচ্ছা লুনার ছিল বেশি টাকা মানে এত টাকা, আর লুনার সুমার ছিল এত টাকা। দেখেন এখানে দেখা যাচ্ছে যে
লুনার টাকাটা বেশি, কারণ লুনার ছিল 2650 আর সুমার ছিল 1230। তাহলে আমরা বুঝতে পারছি যে লুনার টাকাটা অবশ্যই এখানে বেশি, এমনি দেখে এটা বোঝা যাচ্ছে। এখন বলছে যে কত টাকা বেশি ছিল লুনার কাছে সেটাই বের করতে হবে। তাহলে আমরা লুনার টাকার থেকে যদি সুমার টাকা বিয়োগ দেই তাহলে আমরা বুঝতে পারবো যে কত টাকা লুনার বেশি ছিল। তাহলে ভাষাটা আমরা এভাবে দিব যে লুনা হ্যাজ টাকা 2650, সুমা হ্যাজ টাকা কত 1230। তাহলে আমরা বুঝতে পারছি যে বিয়োগ করার ফলে যেটা বের হবে এটা হবে লুনার টাকা, কারণ লুনার টাকাটা বেশি ছিল। আর প্রশ্নেও বলা আছে হাউ মেনি মোর টাকা ডাজ লুনা হ্যাভ। তাহলে আমরা দিব যে লুনা হ্যাভ টাকা, আচ্ছা লুনা হ্যাভ মোর দিতে হবে, সরি লুনা হ্যাভ মোর, MORE, মোর টাকা, জাস্ট বিয়োগ করে দিব 3, 2, 4 আর এখানে 1, এত টাকা। তাহলে আনসার 1420 টাকা। তাহলে লুনা হ্যাভ মোর মানে লুনার বেশি আছে এত টাকা। এই তো, এগুলো অনেক ইজি অঙ্ক, জাস্ট ভাষাটাই বিশেষ করে বাচ্চাদের প্রবলেম হয়। তো ভাষাটা একবার যদি সে বুঝে নিতে পারে তাহলে আশা করা যায় সমস্যা হবে না। আর এগুলো ম্যাথ যখন করাবেন তখন অবশ্যই আগে বাংলা বুঝে বাংলা ভাষা কিভাবে আসে সেটা আগে করাবেন, তারপর সেখান থেকে ইংলিশ ট্রান্সলেট করাবেন। যে ঠিক আছে তুমি বলছো যে লুনার আছে এত টাকা, তার মানে কি লুনা হ্যাজ বা লুনা হ্যাভ, এভাবে বাংলা বুঝে বুঝে করাইতে হবে, তাহলে আশা করা যায় প্রবলেম ফেস করবে না। আচ্ছা 6 নাম্বার বলা আছে ইন আ নার্সারি দেয়ার আর 988 রোজ স্যাপলিংস। একটা নার্সারিতে 988 রোজ স্যাপলিং আছে, মানে গোলাপের চারা আছে, ফুলের বেসিক্যালি না, গোলাপের চারা আছে। অ্যান্ড 672 চায়না রোজ স্যাপলিংস, এবং 672টা চায়না রোজের চারা আছে। হাউ মেনি মোর রোজ স্যাপলিংস আর দেয়ার ইন দ্যাট নার্সারি। এখানে বলছে কত বেশি রোজ স্যাপলিং আছে ওই নার্সারিতে, ওই নার্সারিতে কত বেশি রোজ স্যাপলিং আছে। আচ্ছা এখানে রোজ স্যাপলিং কত বেশি আছে এটা বলছে কেন, এখানে তো বলতে পারতো চায়না রোজ স্যাপলিং কত বেশি আছে। তো চায়না রোজ স্যাপলিং না বলে এখানে রোজ স্যাপলিং কেন বললো এটা আগে একটু আমরা বুঝি। দেখেন এখানে বলা ছিল যে রোজ স্যাপলিংস 988টা আর চায়না রোজ স্যাপলিংস মাত্র 672টা। তার মানে কি রোজ স্যাপলিং বেশি ছিল, দ্যাটস ওয়াই এখানে বলছে যে রোজ স্যাপলিংস কত বেশি ছিল ওই নার্সারিতে এটা বের করতে হবে। যদি বলতো যে চায়না রোজ কত বেশি ছিল এটা হইতো না, অঙ্ক তখন ভুল হইতো। তখন এটা বলতে পারতো এইভাবে যে হয় রোজ স্যাপলিংস কতটা বেশি আছে অথবা চায়না রোজ স্যাপলিংস কতটা কম আছে। এটা তো প্রশ্নটা আমরা তাহলে বুঝে গেছি। তাহলে আমরা লিখব রোজ saplings are কত 88, China rose saplings are 6 এত। আচ্ছা তাহলে এটা আমরা বিয়োগ করব, আগে বিয়োগটা করে নেই। তাহলে এখানে হবে 6 আর এখানে হবে 1 আর এখানে কত হবে 3। তাহলে এখানে প্রশ্ন বলা ছিল হাউ মেনি মোর রোজ স্যাপলিংস আর দেয়ার ইন দ্যাট নার্সারি। তাহলে আমরা দিব যে রোজ স্যাপলিংস আর মোর
মোর কত, এই যে এতটা। আনসার এত স্যাপলিংস অথবা রোজ স্যাপলিংস দিলেও হবে, কোনো সমস্যা নেই। এরপর আমরা আসি 7 নম্বর প্রবলেমে। 7 নম্বর বলা আছে মিস্টার এ করিম, এ মিনস মেবি আব্দুল, হোয়াট এভার। মিস্টার এ করিম ওয়েন্ট টু মার্কেট উইথ টাকা 1250। মিস্টার এ করিম বাজারে গিয়েছিল 1250 টাকা নিয়ে। হি স্পেন্ট টাকা 960, সে খরচ করেছিল 960 টাকা। হাউ মেনি টাকা রিমেইন্ড উইথ হিম, এখন তার কাছে কত টাকা থাকবে। রিমেইন্ড মানে যেটা বাকি থাকে। তাহলে মিস্টার এ করিম বাজারে গিয়েছিল বাজার করতে কত টাকা নিয়ে, 1250 টাকা নিয়ে, এবং সে খরচ করেছে 960 টাকা। তাহলে এখন তার কাছে কত টাকা বাকি আছে, মানে কত টাকা অবশিষ্ট আছে। বাকি না বলে অবশিষ্ট কথাটা এখানে বেস্ট হবে। আচ্ছা, তাহলে সে 1250 টাকা নিয়ে মার্কেটে গেছিল, খরচ করছে কত টাকা, সেটা যদি বাদ দেই, মোট টাকার থেকে কত টাকা বাজারে নিয়ে গিয়েছিল সেই টাকা থেকে যদি আমরা খরচটা বাদ দেই, তাহলে তো আমাদের কত টাকা তার সাথে ছিল বাকি, মানে অবশিষ্ট ছিল, সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা ভাষাটা কিভাবে লিখতে পারি? তাহলে আমরা ভাষাটা এভাবে লিখতে পারি যে মিস্টার এ করিম হ্যাজ ছিল কত টাকা, এত টাকা। তাহলে এখানে লিখব হি স্পেন্ট টাকা এত। আগে বিয়োগটা করে নি, 0 6 আছে কত হলে 5 9 15, বেসিক্যালি এটা 6 আছে কত হলে 15 9 আর থাকে 1 10 10 আছে কত হলে 12 2, এটা কি টাকা। তাহলে আমরা এটা লিখতে পারি যে এই টাকাটা তার তো অবশিষ্ট আছে, মানে এত টাকা তার কাছে ছিল, খরচ করেছে এত টাকা। মিস্টার করিম হ্যাজ এত টাকা, তার কাছে মিস্টার করিমের কাছে ছিল এত টাকা। হি স্পেন্ট, সে খরচ করেছে 960 টাকা। তাহলে তার কাছে কত টাকা থাকবে, সেটাই তো। তাহলে রিমেইন্ড উইথ হিম, আমি বারবার চেষ্টা করি যে শেয়ার লাইনটা যেন বাচ্চাদের যেন এক্সট্রা করে লিখতে হয়, জাস্ট প্রশ্ন দেখবে লিখে ফেলবে, এটা আমি চেষ্টা করি বারবার। তো এখানে দেখেন এই যে এভাবে বলা আছে রিমেইন্ড উইথ হিম, জাস্ট এইটাই বসাই দিতে হবে যে রিমেইন্ড উইথ হিম, টাকা যেটা হবে সেটাই আনসার, টাকা 290। এটা বিভিন্নভাবে করা যায়, এটা এখানে দেওয়া যায় আরো অনেক কিছু, কিন্তু আমি চেষ্টা করি যে সবচেয়ে সোজা এবং স্ট্যান্ডার্ড একটা নিয়ম। আর এটা হচ্ছে আপনার যে মনে করেন যে এটা হয়তো বা কেউ টিচাররা হয়তো বা ভুল ধরবে বা অনেক কিছু, এরকম কিছু না। কারণ আমার অলরেডি 2টা স্টুডেন্ট আছে ক্যান পাবলিকের, সাভার ক্যান পাবলিকের, তো তাদের আমি পড়াই আর এভাবে আমি করাই, কোনো সমস্যা হয় না। আর সমস্যা হওয়ারও কথা না, এগুলো ম্যাথস বিভিন্নভাবে করানো যায়, আপনার ইচ্ছা মতো বিভিন্নভাবে করতে পারেন, বাট রুলটা যেন ঠিক যেন থাকে। আচ্ছা, 8 নম্বর প্রবলেমে বলা আছে হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড ফ্রম 475 টু গেট 250। হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড ফ্রম এত টু গেট এত। আচ্ছা, কত নাম্বার বা কত সংখ্যা বিয়োগ করতে হবে এত থেকে এত পেতে। 475 থেকে কত সংখ্যা বিয়োগ করতে হবে 250 পেতে। মানে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি, 475 থেকে কত সংখ্যা
বিয়োগ করলে আমরা 250 পাবো। এটাই হচ্ছে মূল অঙ্ক। 475 থেকে কত সংখ্যা বা কত বিয়োগ করলে আমরা হচ্ছে 250 পাবো। তাহলে আমরা যদি 475 থেকে এই কত বিয়োগ করলে 250 পাবো এটা যদি আমরা বের করতে চাই, তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, যেটা বের হবে অত বিয়োগ করলে আমরা হচ্ছে 250 পেয়ে যাব। মানে আমরা ম্যাথটা তাহলে এভাবে করতে পারি যে গিভেন নাম্বার ফ্রম এত, এই যে দেওয়া ছিল যেটা, এটাই হচ্ছে গিভেন নাম্বার 475। গিভেন নাম্বার কেন হলো? কারণ এই নাম্বারে দেওয়া ছিল, বলা ছিল যে কত নাম্বার থেকে কত নাম্বার বিয়োগ করতে হবে 475 থেকে যেন 250 পাই। তার মানে এটা গিভেন নাম্বার, আর এটা হচ্ছে গেট নাম্বার 250। তাহলে এখানে কি লিখবো? এটা সাবস্ট্রাক্টেড নাম্বার। জাস্ট বিয়োগ করে দিব, তাহলে হয়ে যাবে 5 2 2। আনসার 2 2 2। 9 নম্বর প্রবলেমে বলা আছে আচ্ছা 9 নম্বর প্রবলেমে বলা আছে ইন আ স্কুল দেয়ার আর 1475 স্টুডেন্টস। একটা স্কুলে 1475 জন ছাত্রছাত্রী রয়েছে। দ্য নাম্বার অফ গার্ল স্টুডেন্ট ইজ 930। বালিকা বা মেয়ে স্টুডেন্ট রয়েছে, মেয়ে ছাত্রী রয়েছে কতজন? আচ্ছা 930 জন ছাত্রী রয়েছে। গার্ল স্টুডেন্ট বলছে, তার মানে 930 জন ছাত্রী রয়েছে। মোট ছাত্রছাত্রী 1475 জন, 930 জন ছাত্রী রয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার অফ বয় স্টুডেন্টস? ছাত্র সংখ্যা কত এটা বের করতে হবে। তাহলে মোট স্টুডেন্ট হচ্ছে ওইটা ছাত্রছাত্রী দুইটা মিলেই আছে, আর 930 এটা হচ্ছে ছাত্রী। তাহলে ছাত্রছাত্রী 1475 ছাত্রছাত্রী থেকে 930 শুধু ছাত্রী যদি বাদ দেয় তাহলে ছাত্র বের হবে। এটাই আমরা করব। তাহলে আমরা লিখব নাম্বার অফ, এটা বিভিন্নভাবে করা যায়, প্রতিটা অঙ্ক বিভিন্নভাবে করা যায়, আমি চেষ্টা করছি সোজাভাবে করার জন্য। নাম্বার অফ টোটাল স্টুডেন্ট কত? 1475। নাম্বার অফ কি? গার্ল স্টুডেন্ট। টোটালে যাই কি দিব? গার্ল স্টুডেন্ট। স্টুডেন্টস কত? 930। তাহলে এটা আমরা বিয়োগ করব 5 4 5। তাহলে এটা কি বের হলো? নাম্বার অফ কি? বয় স্টুডেন্টস। বয় স্টুডেন্ট, এই যে এটা ডেফিসিট। তাহলে আনসার এত বয় স্টুডেন্টস।
10 নম্বর প্রবলেম বলা আছে the number of population of সৈয়দপুর village is 3876 সৈয়দপুর গ্রামের জনসংখ্যা 3876 জন। The number of male is 1943 মেল মানে হচ্ছে ছেলে মানুষ বা পুরুষ মানুষ। পুরুষ মানুষের সংখ্যা আছে বা পুরুষ মানুষ আছে 1943 জন। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ফিমেলস? তাহলে মেয়ে মানুষের সংখ্যা কত? এই যে পপুলেশনটা, এটা হচ্ছে এই সংখ্যাটা যেটা, এটা হচ্ছে ছেলে মেয়ে দুইটা এখানে আছে। এটা মনে রাখতে হবে যে পপুলেশন মানে জনসংখ্যা, এখানে ছেলে মেয়ে সবাই আছে। আর পরবর্তীতে দেওয়া শুধুমাত্র ছেলে। তাহলে ছেলে মেয়ের থেকে ছেলে বাদ দিলে মেয়ে থাকবে, এটাই অঙ্ক। অঙ্ক শেষ। তাহলে আমরা লিখব, আর সৈয়দপুর গ্রামটা এটা কোথায় কেউ যদি বলতে পারে তার জন্য একটা চকলেট। তাহলে আমরা লিখব নাম্বার অফ পপুলেশন কত? 3876। নাম্বার অফ মেলস কত? 1943। তাহলে এখানে দিব নাম্বার অফ ফিমেলস। এখন বিয়োগ করে দিব 3391। এটা হচ্ছে নাম্বার অফ ফিমেলস। আনসার 1933 ফিমেলস। আশা করি আমরা সব অঙ্কগুলোই বুঝতে পারছি সুন্দরভাবে। তারপরে যদি কোনো সমস্যা হয় বুঝার, তাহলে আমাকে কমেন্টস করবেন। আর আপনাদের বাচ্চার যদি বুঝতে সমস্যা হয়, সুন্দরভাবে আমার ভিডিওগুলো দেখবেন, তারপর বুঝাবেন। আর আমি যেভাবে বুঝিয়েছি আশা করা যায় আপনার বাচ্চাও যদি ভিডিওগুলো দেখে তাহলে সেও বুঝতে পারবে। তো সবাইকে আল্লাহ হাফেজ।